আমাদের আজকের গল্প নতুন সূর্যোদয়। কলমে সুমনা চট্টোপাধ্যায়। সুমেধা ভট্টাচার্য বেশ পৃথুলা, হাঁটার সময় তো বটেই, এমনকি দাঁড়ালেও তার মধ্যপ্রদেশ এগিয়ে থাকে। দূর থেকে দেখলে শরীরের ওই মধ্যভাগটি প্রথমে নজর আসে। তাই সুমেধা যখন হাতে করে জলখাবারের থালা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তখন তার ওই থলথলে মধ্যভাগটি নজরে আসা মাত্রই সুমেধার স্বামী সজল ভট্টাচার্য তার মুঠোফোনটি একপাশে সরিয়ে রাখলেন। সুমেধা খুব ছোটবেলা থেকেই মায়ের কাছে একটি কথা শুনে আসছেন, সেটি হলো চোরের মন বোচকার দিকে। এই কথাটা এখন এই মুহূর্তে আবার তার স্মরণে এলো, কারণ তিনি বেশ বুঝতে পারছেন তার কাছ থেকে ফোনটিকে আড়াল করার জন্যই ওই ঘোরেল বুড়ো আগে ভাগেই ফোনটা নিরাপদ দূরত্বে সরিয়ে রাখলেন। পা টিপে টিপে আসছিলেন সুমেধা, তবু শয়তান বুড়ো ঠিক টের পেয়েছে। এমনিতে সুমেধা যে মোটেই সন্দেহবাতিগ্রস্ত নন এবং কোনো কুটকাচালির মধ্যে থাকতেও যে তিনি পছন্দ করেন না, সে কথা তিনি সুযোগ পেলেই আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চস্বরে ঘোষণা করেন। কিন্তু মিনা এসে যদি বকবক করে, তাহলে তিনি তার কথা না শুনে মিনার কথার উত্তর না দিয়ে থাকেনি বা কী করে? মিনা সুমেধার কর্মসহায়িকা। সে তার বাসন কোসন ধুয়ে ঘর ধর সাফ সুতরো করে দিয়ে যায়। ইদানিং মিনার দায়িত্ব আরও কিছু বেড়েছে, মানে লিস্টে আরও কিছু কাজ যোগ হয়েছে, যেমন মশলা করা, সবজি কেটে ধুয়ে রাখা, ওয়াশিং মেশিনে কাপড় কাচা, আবার বাথরুমে কিছু কাপড় তাকে হাতেও থুপ করে থুপে থুপে কাচতে হয়। এসবই মিনা তার মাসিমার গা জোয়ারি বলেই মনে করে। অর্ধেক কাপড় যদি কলতলাতেই কেচে ফেলা হবে, অথবা শিলনোড়া দিয়েই যদি অর্ধেক মশলা বেটে ফেলা হবে, তবে অত দাম দিয়ে ওই কাপড় কাচার মশলা বাটার মেশিনটা কেনা হয়েছে কি ঘরে সাজিয়ে রাখার জন্য? ভদ্র লোকেরা বইটই কিনে ঘর সাজিয়ে রাখে, মিনা শুনেছে। তাই বলে ওই সব ইলেকট্রিকের জিনিসগুলোও কি ঘর সাজিয়ে লোক দেখানোর জন্য কেনা? মিনা কল খুলে বাথরুমে কাপড় কাচার সময় গজগজ করে, দাঁড়াও না, শুধু একবার বৌদিকে এই বাড়িতে পা রাখতে দাও, তোমার সব বদমাইশি উনি এসেই গুছিয়ে দেবে ক্ষণ। মিনা ছোটবেলায় যখন দুষ্টুমি করত, তখন তার মা বলতো, করে নাও, যত রকম ছেঁচড়ামি আছে এই মায়ের সাথে করে নাও। শ্বশুরবাড়ি গেলেই শাশুড়ি তোমাকে পায়ের তলায় পিষে রাখবে। ওই যে কথায় বলে না, চোর জব্দ কিলে নোড়া জব্দ শিলে, আর দুষ্টুমে জব্দ হয় শ্বশুরবাড়ি গেলে। কিন্তু মিনা জানে এখন সব উল্টে পাল্টে গেছে। এখন শাশুড়ি তুমি জব্দ হবে বৌমা বাড়ি এলে। ওই যে আগেকার দিনে ছেলে যখন বিয়ে করতে বেরোতো, তখন মাকে কি বলে যেত, মা গো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এখন আর সে যুগ নেই। এখন ছেলেরা বলে, মা গো আমি তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি। ওই দাসবাড়ির ছেলেটা আবার বলে গিয়েছিল, বন্ধু আনতে যাচ্ছি। যত সব ন্যাকামি। আরে বাপু বল না খোলসা করে, মা আমি তোমার জন্য মুগুর আনতে যাচ্ছি। মুগুর বলে মুগুর? বাপ রে বাপ, দাস বাড়ির বউটা এসেছে, এই সবে 3 মাস হয়েছে, কি হয়নি? শাশুড়িকে মুখের ওপর বলে দিল, মা সারাদিন ধরে বসে বসে ওই তেল মশলা রান্না না করে মাঝে মাঝেই ঘরগুলোতে একটু সাবান জল দিয়ে মুছতেও পারেন, তাতে ঘরটাও পরিষ্কার হবে আর আপনার ভুঁড়িটাও কমবে। বয়স তো কম হলো না আপনার, আর কতদিন রান্নাঘর আগলে বসে থাকবেন আপনি? এবার রান্নাঘরটা ছাড়ুন, আমাকে আমার সংসারটা নিজের মতো করে একটু গুছিয়ে নিতে দিন। কথাটা বাসন মাজতে মাজতে ভট্টাচার্য মাসিমাকে গল্প করছিল মিনা। শুনে বুড়ির কি মিটিমিটি হাসি। দেখে মিনা মনে মনে বলেছিল, ঘুটে পড়ে গোবর হাসে। আরে দাঁড়াও না, কদিন পরে তোমারও মুগুরও আসছে। এখন মেয়ে ছেলে মানেই হলো ফনা তোলা কেউটে সাপ। নিজের মেয়ে তো আছে মিনার, দেখতেই পাচ্ছে। একটা কথা বললে সঙ্গে সঙ্গে তাকে 10 কথা শুনিয়ে দেয়। মেয়েদের এখন পড়ে পড়ে মার খাবার দিন শেষ হয়েছে। তারা এখন প্রথমে বাপ সোহাগী, মানে বাপকে ট্যাকে গুজবে, তারপর বিয়ে করে জিন্সের প্যান্টের পকেটের ভেতর বরকে ফুঁড়ে ফেলবে। দাসগিনী অবশ্য বলছিলেন একদিন, তিনি নাকি গল্পের বইতে পড়েছেন, বেটা ছেলেরা যতক্ষণ মায়ের বুকে মাথা রাখবে ততক্ষণ সে মায়ের, তারপরে বউয়ের বুকে যখন মাথা রাখবে তখন সে বউয়ের। যিনি একথা লিখেছেন তিনি নাকি মস্ত বড় একজন লেখক। নামটা মতো মনে রাখতে পারে না মিনা।
তাহলে কি তাকে লোকের বাড়ি কাজ করতে বেরোতে হতো? কিন্তু এই নামের একজন মুখ্যমন্ত্রী ছিল কি না, বুদ্ধদেব, তাই এবার নামটা মনে আছে মিনার। মিনা তো প্রথমেই ভেবেছিল সেই মুখ্যমন্ত্রীর লেখাই বুঝি হবে, কিন্তু এই ভট্টাচার্য মাসিমা তার মিটিমিটি হাসি সারা মুখে আরও খানিকটা ছড়কুটে দিয়ে বলেছিলেন, ওরে মুখ্যু, ইনি হলেন বুদ্ধদেব গুহ। তা সে বাবু যেই হোক না কেন, কথাটা তিনি যে 100 ভাগ ঠিক বলেছেন সেটা নিয়ে মিনার মনে কোনো এতাল বেতাল ভাবনা নেই। সুমেধার স্বামী সজল ভট্টাচার্য কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন। 1 মাস হলো তিনি অবসর গ্রহণ করেছেন। জল খাবারের প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে সুমেধা বললেন, কি সারাক্ষণ ওই মোবাইলে চোখ রেখে বসে থাকো তুমি? বয়স তো কম হলো না। শুনেছি কচি খোকারা ওতে মুখ লাগিয়ে নাকি সারাক্ষণ বসে থাকে, মেয়েদের ছবি দেখে, প্রেম প্রেম করে, জীবন সঙ্গী খোঁজে। তা তুমি কি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? 1 টুকরো রুটি আর বেগুন ভাজা মুখে পুড়ে সজলবাবু বললেন, করতেও পারি। জীবন সঙ্গী করার কোনো নির্দিষ্ট বয়স তো আর নেই এখন। এখন 70-এও বিয়ে করছে লোকে। বউ মরে গেলে তার স্মৃতি বুকে আঁকড়ে বসে থাকার তো কোনো মানে হয় না। তাও ঠিক, মানুষের মন বলে তো কিছু নেই এখন, দাম শুধু এই শরীরটার। মরে গেলেই সে বাতিল হয়ে গেল। এই জন্যই তো বলি, রোজ সকালে উঠে শরীর চর্চা করো, জিমেও ভর্তি হতে পারো। যা একখানা চেহারা বাগিয়েছ, তোমার ওই ছোট্ট হৃদয় সেই ভার বহন করতে পারলে হয়। বিউটি পার্লারে যাও, বুঝলে গিন্নি? হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর সব করে এসো দেখি। বুঝলাম। কি বুঝলে? মানে তোমার বুদ্ধির ওপর আমার বিন্দুমাত্র আস্থা নেই কি না, তাই জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, আমার বুদ্ধি কম। তোমার বাপ মার সব অন্যায় দাবি মেনে নিলাম, মৃত্যুকালে তাদের সেবা যত্ন করলাম। তা বোকা বলেই তো এসব করেছি। আয়া রাখার খরচটা বেঁচে গেল তোমার। আঁচল দিয়ে একবার চোখ মুছে ফের বলতে শুরু করেন সুমেধা, ওই তো 4 পয়সা মাইনে ছিল তোমার। নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ওই কটা টাকা দিয়ে সংসার চালিয়ে দিতাম। ছেলেকে মানুষের মতো মানুষ করলাম। আমার বুদ্ধি যে কম সে তো আমি নিজেই বেশ বুঝতে পারছি। পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায়, বুঝতে কত ধানে কত চাল। সুমেধার সংসারে এখন সদস্য সংখ্যা 3 জন। তিনি, তার স্বামী সজল ভট্টাচার্য এবং তাদের একমাত্র পুত্র সৌরদীপ। পুত্র সৌরদীপ সল্টলেকের একটি আইটি কোম্পানিতে চাকরি করে। মাইনেটা বেশ গর্ব করে বলার মতো। আর সুমেধা সুযোগ পেলেই সেই কথাটা তার ননদ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, এমনকি বাপের বাড়ির সকলকেই বেশ গর্ব সহকারে বলেন। স্বামীর মাইনে নিয়ে এতদিন যে ক্ষোভ ছিল তার, কিছুটা হলেও সৌরদীপ মায়ের সেই দুঃখে মলম লাগাতে পেরেছে। সজলবাবু বললেন, দুঃখ করো না সুমেধা, প্রতিটা দিনই নতুন আশা নিয়ে আমাদের কাছে। কি পাওনি, কি দিতে পারিনি আমি তোমায়, সেসব ভুলে গিয়ে নতুন করে বাঁচো। মনে রেখো, মনের শান্তিটাই হলো আসল। টাকা থাকলেই সবসময় সুখী হওয়া যায় না। সজল ভট্টাচার্য জানালা দিয়ে বাইরে তাকালেন। শীত শেষ, আকাশে সূর্য এখন গনগনে উত্তাপ ছড়িয়ে গরমকাল যে এসে গেল সে কথা জানান দিতে চাইছে। কলেজে পড়ার সময় বন্ধু বান্ধবীদের সাথে তিনি এরকম চৈত্রে ঠাঠা রোদে অনায়াসে মাইলের পর মাইল হেঁটে যেতে পারতেন। এখন একটু হাঁটলেও হাঁপ ধরে তার। কিন্তু আবার যদি কখনো একসাথে জড়ো হতে পারেন সেই পুরনো বন্ধু আর বান্ধবীদের সাথে, তখন কি আগের মতো আবার উচ্ছল হয়ে উঠতে পারবেন তিনি? এই ফেসবুকের মাধ্যমে আরও একবার কি যোগাযোগ হতে পারে না কাজল, তুষার, সুব্রত, সুদীপ্ত, রঞ্জিত, ইন্দ্রজিৎ, সুপ্রতীক, বিপাশা, জুলি অথবা স্মৃতিকণার সাথে? সেই কলেজ লাইফের মতো সবাই মিলে একসাথে আবার যদি শান্তিনিকেতন ঘুরে আসা যায়। শান্তিনিকেতন কি এখনো আগের মতোই আছে? নিশ্চয়ই না, সব কিছুরই তো বদল ঘটেছে। তাহলে রবি ঠাকুরের শান্তিনিকেতনেরও কিছু পরিবর্তন ঘটতেই পারে। তা সে যাই হোক না কেন, খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ওদের সাথে আর একবার গিয়ে যদি সজল বসতে পারেন কোপাই নদীর তীরে, তাহলে অবশ্য সেটা তার জীবনে নতুন সূর্যোদয়ের শুভেচ্ছা বার্তা নিয়ে আসবে। রাত্রে ডিনার সার্ভ করে সুমেধা বলল, আজ আমার ছোট মাসি ফোন করেছিল। রুটিতে চিকেনের ঝোল মাখিয়ে মুখে পুড়ে সজল বললেন, সে তো প্রায়ই করে।
একবার ফোন করলেই তো 2 ঘন্টার আগে তোমাদের কথা শেষ হয় না, তা আমাদের কি এখন পুরো কনভারসেশনটা শুনতে হবে নাকি? কোনো রকমে মুখের হাসি চাপল সৌরদীপ। মা যে প্রচণ্ড রেগে গেছে সেটা মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এখন হাসা চলবে না, তাহলে মায়ের মাথা আরও গরম হয়ে যাবে। মার সঙ্গে এখন অনেক ইম্পর্টেন্ট কথা আছে সৌরদীপের। মাথা ঠান্ডা রেখে এখন মাকে তেল দিয়ে চলতে হবে। মাকে রাগিয়ে দিয়েছে বাবা কী আনন্দ পায় কে জানে। বাবার দিকে ছদ্ম গাম্ভীর্য নিয়ে তাকালো সৌরদীপ, তারপর বাঁ হাত বাড়িয়ে মায়ের কবজি স্পর্শ করে মাকে কিছু একটা বলে সান্ত্বনা দিতে যাবে সৌরদীপ, তখনই তার ফোন বেজে উঠল। সুমেধা তির্যক দৃষ্টিতে ছেলের ফোনের দিকে তাকালেন। অপরাধীর মতো মুখ করে মায়ের দিকে তাকালো সৌরদীপ। সরি মা, জাস্ট 1 মিনিট। সৌরদীপ কল রিসিভ করতেই ফোনের ও প্রান্তে উত্তেজিত মহিলা কণ্ঠ বলে উঠল, কী রে, আন্টিকে বলেছিস? বলছি। এখনও বলিসনি? এত হেজিটেট করছিস কেন? ম্যাডাম, আমাদের কি 24 আওয়ার্স অফিস নিয়েই কথা বলতে হবে? এখন আমি আমার বাবা মায়ের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত আছি, আপনার কথা আমি পরে শুনব। হি হি করে হেসে উঠল নীলাঞ্জনা। আপনি করে বলছিস কেন রে? আঙ্কেল আন্টি সামনেই আছেন বুঝি? তোর দ্বারা কিচ্ছু হবে না, ভিতর ডিম একটা, কোনো দিনও বলতে পারবি না তুই। সানডে ইভিনিংয়ে আমি চলে যাব তোদের বাড়ি, যা বলার আমি নিজেই বলবো। আপনার যা খুশি করুন ম্যাডাম, যা স্টেপ নেবার ইচ্ছে হয় নিন, আমি এখন ফোন ডিসকানেক্ট করছি। টেবিলের ওপর মোবাইল রেখে দিল সৌরদীপ। ছেলে বেশ মেজাজ নিয়ে অফিসের বসের সাথে কথা বলেছে দেখে হাসি ফুটেছে সুমেধার মুখে। আবারও ভয়ও যে একেবারে করছে না তাও নয়। যতই হোক বেসরকারি চাকরি, মাইনেও অনেক, মুখ দেখে তো আর টাকাটা দেবে না। সুমেধা জানেন এরা পারলে 18 ঘন্টা কাজ করিয়ে নেয়, কিন্তু অফিসে নিশ্চয়ই তার ছেলের পায়ের তলার মাটি বেশ পোক্ত। অতি অবশ্যই সব দিক বুঝেই সৌরদীপ জুৎসই উত্তর দিয়েছে। মনে মনে বেশ এক প্রকার তৃপ্তি অনুভব করলেন সুমেধা। যাক, ছেলে অন্তত তার বাপের মতো মিনমিনে হয়নি। পুরুষ মানুষ একটু তেজ না থাকলে কি মানায় নাকি? সুমেধা সৌরদীপ তুরি তার আদরের দীপুর পিঠে হাত রেখে বললেন, বেশ করেছিস দীপু, চাকরি করছিস বলে কি সবসময় হাত জোর করে থাকতে হবে নাকি? বলেই সজলের দিকে তাকালো সুমেধা। দেখো, ছেলেকে দেখে শেখো, কীরকম ম্যাডামকে কড়া কথা শুনিয়ে দিল দেখেছো? তোমার তো মেয়েদের গলা পেলেই ভয় গর্তে ঢুকে পড়ার মতো অবস্থা হয়। সজল গলা খাকারি দিল। স্ত্রী সুমেধা থুড়ি সুমিকে উদ্দেশ্য করে বলল, তা ঠিক বলেছ সুমি, তোমার ছেলে একেবারে যাকে বলে পুরুষ সিংহ, এদিক দিয়ে আমি তার নখের যোগ্যও নই। কিন্তু একটা কথা ভেবে দেখেছো তুমি? তোমার ছেলে কিন্তু ম্যাডামের ফোন ধরতে 1 মিনিট দেরি করেন না, সে মুখে খাবার নিয়েই হোক অথবা কমোডে বসেই হোক। সুমেধা মুখ বেঁকালেন। কথার কি ছিরি? সজল ঠোঁট ওল্টালো। আজকাল তোমার ছেলে বাথরুমেও ফোন নিয়ে ঢুকছে কিনা তাই বললাম। বলেই ছেলের দিকে তাকালো সজল। তা হ্যাঁ রে, তাকে যা খুশি স্টেপ নিতে বলে দিলি, কাল যখন অফিসে যাবি আবার মারধর করবে না তো? সৌরদীপের বিষম খাবার মতো অবস্থা হলো। সুমেধা অস্থির হয়ে উঠলেন। ছেলের পিঠে হাত বুলিয়ে মাথায় ফু দিতে লাগলেন। সজলের দিকে এমনভাবে তাকালেন যেন পারলেই এক্ষুনি তাকে ভস্ম করে দেবেন। আমার ছেলেকে কি তুমি শান্তিতে একটু খেতেও দেবে না? সারা জীবন আমার হাড় মাস জ্বালিয়ে খেয়ে মন ভরেনি তোমার? সৌরদীপ বাবার দিকে আর চোখে তাকালো। বাবা কি কিছু সন্দেহ করেছেন? সৌরদীপ ঠিক করল, রাত্রের খাওয়া মিটে গেলে মা যখন কিচেনে এটা সেটা কাজে ব্যস্ত থাকবে তখন বাবার কাছেই প্রথম ফাঁস করবে নীলাঞ্জনার কথা। নইলে ওই মায়ের ছোট মাসি যে কি উদ্দেশ্যে বারবার ফোন করছে কে জানে। মা সরে যেতেই বাবার কাছে এসে দাঁড়ালো সৌরদীপ। সজল তখন ড্রয়িং রুমে বসে টিভি চালিয়ে নিউজ চ্যানেল দেখছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে তখন চেঁচামেচি তর্কাতর্কি তুঙ্গে উঠেছে। সৌরদীপ সাউন্ড ভলিউম একটু বাড়িয়ে দিল। সজল ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, এত জোরে দিলে কেন? সৌরদীপ সমস্ত সাহস একত্রিত করে কোনো রকমে বলল, বাবা, রবিবার দিন নীলাঞ্জনা আসবে বলেছে আমাদের বাড়িতে। সজল হাসল। অবশ্যই আসবে,
আমি তো বেশ কয়েকদিন ধরে এই কথাটা শুনবো বলেই অপেক্ষা করছি। সৌরদীপ কুণ্ঠিত স্বরে বলল, কিন্তু মা কি অ্যালাউ করবে? বিয়ের আগে নীলাঞ্জনা আমাদের বাড়িতে আসবে, মা কিভাবে নেবে বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। দিনকাল বদলেছে, নতুন যুগে মেয়েরা তার হবু শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ করছে, এই পরিবর্তনটা আমার কিন্তু বেশ লেগেছে। তুমি চাপ নিও না, আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। নিশ্চিন্ত হয়ে মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল সৌরদীপ। সৌরদীপ চলে যাবার পর টিভি বন্ধ করে নিজের ঘরে গিয়ে আরাম কেদারায় বসে বুদ্ধদেব বসুর উপন্যাসের পাতায় চোখ রাখল সজল। একটু পরেই ঘরে ঢুকল সুমেধা। সজলের হাত থেকে বইটা নিয়ে উল্টো দেখে সুমেধা বলল, এই বয়সে কোথায় রামকৃষ্ণ কথামৃত পড়বে তা না, রাত ভোরে বৃষ্টি, আশ্চর্য লোক বটে তুমি। আরে বাবা, মানুষ যেটা পড়ে আনন্দ পাবে সেটাই তো পড়বে, কথামৃত নিশ্চয়ই পড়ব। তাই বলে বয়স হয়ে গেছে বলে বুদ্ধদেব বসুর রাত ভোরে বৃষ্টি অথবা বুদ্ধদেব গুহর মাধুকরী পড়তে পারবো না? মনটাকে প্রসারিত করো সুমি, নয়তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে অসুবিধে হবে তোমার। এখন শাশুড়ির সাথে মানিয়ে চলার দায় ছেলের বউয়ের একার নয়, নিজেকে সহজ করে অহংকার মুক্ত হয়ে এগিয়ে আসতে হবে তোমাকেও। তাকে আপন করে নেওয়ার দায়িত্ব তোমারও কিছু কম নয়। মনে রেখো কথাটা। সামনের রবিবারে নীলাঞ্জনা আসছে। সুমেধা এলাচের দানা চিবোতে চিবোতে থেমে গেলেন। হতবাক এবং বিমূঢ় হয়ে সজলের দিকে তাকালেন। একটু দম নিয়ে বললেন, নীলাঞ্জনা আসছে? কে নীলাঞ্জনা? তোমার হবু বৌমা, বলো ছেলের প্রেমিকা। তা দীপু তোমাকে এখনই কথাটা বলল বুঝি? ছেলে তাহলে নিজের বউ পছন্দ করেই ফেলেছে, ভালো কথা। কিন্তু বিয়ের আগে সে এ বাড়িতে আসবে কেন? আমরা দেখতে যাব তাকে। সে তোমার ছেলে যতই হুঙ্কার ছাড়ুক সুমি, তার ম্যাডাম মনে হয় তোমার এই প্রস্তাবটা মেনে নিতে পারবেন না। তুমি এতে সায় দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা সুমি, তুমিও তো একটা মেয়ে, সত্যি করে ভেবে বলো তো বিষয়টা ভালো লাগছে না তোমার? এবার থেকে গোধূলি বেলায় মেয়েরা আর সাজগোজ করে পুতুলের মতো বসবে না পাত্রপক্ষর সামনে। মাথা হেট করে হাত কচলে হবু কুটুম্বের সামনে মেয়ের বাপ আর দাঁড়াবে না। মেয়ের মায়েরা মেয়েকে জন্ম দেবার অপরাধে মিষ্টির প্লেট সাজাতেও বসবে না। মেয়েরা মাথা উঁচু করে এসে দাঁড়াবে তার হবু শ্বশুর বাড়িতে, যেখানে থাকবে সে সেই বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে নিজের চোখে মেপে দেখে যাচাই করে নেবে। এভাবেই হয়তো ধীরে ধীরে বদল আসবে গোটা সমাজে, মানুষের মনের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে। রোজ খুব ভোরে উঠে হাঁটতে বেরোন সজল। ঠিক 4:30 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 5টার মধ্যে বেরিয়ে পড়েন। সজলের বাবা বলতেন, ভোরবেলায় ঘুম থেকে উঠলে সারাদিন মনটা বেশ ঝরঝরে থাকে। বাবার এই উপদেশটা সারা জীবন মনে রাখবে সজল। সুগার প্রেশার এখনও সজলের কাছে ঘেঁচতে পারেনি। চেহারা যা রেখেছেন তাতে তো তাকে অনায়াসে এখনও 52 অথবা 53 বলেই চালিয়ে দেওয়া যায়। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা সজল, এক মাথা চুল, বেশ হ্যান্ডসাম চেহারা। এক সময় মেয়েরা তাকে দেখলেই তার প্রেমে পড়ে যেত। কলেজে পড়ার সময় সজল পাড়ার একটি মেয়েকে পড়াতে যেতেন। মেয়েটির নাম ছিল কেয়া মৈত্র। কেয়া এমন নত মুখে তার সামনে এসে বসত যে সজলের মনে হতো যেন তিনি কেয়াকে পড়াতে আসেননি, বিয়ের পাত্রী পছন্দ করতে এসেছেন। হাসি পেতুল সজলের। আসলে মেয়েরা তখনও বিয়ে করে সংসারী হওয়াকেই নিজেদের একমাত্র ডেস্টিনেশন বলে মনে করত। কিন্তু যুগ এখন বদলেছে। এখনকার দিনের মেয়েরা বেশ হিসেবি। নিজের পায়ে না দাঁড়িয়ে তারা বিয়ের জালে জড়াতে চায় না। এ যুগের মেয়েরা খোলামেলাভাবে মিশতেও পারে সকলের সাথে। প্রেম আর বিয়ের বাইরে যে একটা জগৎ আছে সেটা তারা বুঝতে শিখেছে। ফেসবুকে একটি 25 বছরের মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সজলের। অঙ্কিতা যখন তাকে বন্ধু বলে সম্বোধন করে বেশ মজা লাগে সজলের। সজল একবার তাকে বলেছিলেন, আমি কিন্তু তোমার বাবার মতো, তাই আঙ্কেল বললেই তো ভালো হতো। অঙ্কিতা তাকে বলেছিল, এজ ইজ জাস্ট আ নাম্বার ডিয়ার। আর তাছাড়াও বাবাও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। সজল বলেছিল, ছিলেন কেন বলছো অঙ্কিতা? তোমার বাবা কি এখন তোমার সঙ্গে থাকেন না? মেসেঞ্জারে ভিডিও কলে অঙ্কিতা মৃদু হেসে বলেছিল, তিনি আর নেই বন্ধু, চলে গেছেন তারার দেশে। কথাটা বলতে গিয়ে সেই টুকরো হাসির আড়ালে অঙ্কিতার মুখ দুঃখে বিবর্ণ হয়ে গিয়েছিল। অঙ্কিতাকে দেখে খুব কষ্ট হয়েছিল সজলের।
বলেছিলেন পৃথিবীতে বাবা মায়ের কোনো বিকল্প হয় না। তাই তোমাকে সান্ত্বনা জানাবার ভাষা আমার জানা নেই অঙ্কিতা। তবে চেষ্টা করবে সবসময় হাসি মুখে থাকার। জেনে রাখবে বাবা মা যেখানেই থাকুন না কেন আমাদের আনন্দে থাকতে দেখলে তারা সবচেয়ে বেশি সুখী হন। এরপর তারা দুজনেই নীরব ছিলেন কিছুক্ষণ। স্তব্ধতা ভেঙে সজল বলেছিলেন, আচ্ছা অঙ্কিতা, তাহলে কি তুমি তোমার মায়ের সঙ্গে থাকো? সজল কথা বলতেই রাগে ফেটে পড়েছিল অঙ্কিতা। ওই স্বার্থপর মহিলার নাম আর কোনোদিন আপনি আমার সামনে মুখে আনবেন না। সজল যার পরনায় অপ্রস্তুত হয়েছিলেন। নিজের অজান্তে তিনি কি আবার মেয়েটাকে আঘাত করে ফেললেন? কার ভেতরে যে কি দুঃখ লুকিয়ে আছে সে কথা বোঝা খুবই শক্ত। সজল বলেছিলেন, এত রাগ করতে নেই মা, তাহলে সেটা তোমার নিজেরই ক্ষতি। রাগ থেকেই তো শরীরে যত অসুখের উৎপত্তি হয়। একবার একটু হাসো তো দেখি মা। ও না, সরি বন্ধু, জিভ কেটে বলেছিলেন সজল। হেসে ফেলেছিল অঙ্কিতা। বলেছিল, শুভরাত্রি বন্ধু। সজল বলেছিল, হ্যাঁ, আমার গিন্নি আবার এখনই এসে পড়বেন। 25 বছরের একটি মেয়ে আমাকে বন্ধু বলছে শুনলে তিনি আমাকে আস্ত রাখবেন না। অঙ্কিতা বলেছিল, আমাকে আন্টির সাথে আলাপ করিয়ে দিও বন্ধু। সজল বলেছিল, নিশ্চয়ই দেব। লন্ডন থেকে হুশ করে উড়ে চলে এসো কাল সকালে। মানুষই তো পাখি। অঙ্কিতা এক চোখ বন্ধ করে হেসে বলেছিল, সো কিউট। অঙ্কিতার সাথে মাঝে মাঝে কথা হয় সজলের, অবশ্যই সুমেধাকে লুকিয়ে। কারণ সুমেধা যে অঙ্কিতাকে দেখলে নাক সিটকাবে সে কথা সজল জানে। মেয়েটা যে অত্যন্ত ডেপো সে কথা সজল নিজেও জানেন। তবু কি এক আকর্ষণী শক্তি যেন মেয়েটির দিকে সজলকে চুম্বকের মতো আকর্ষণ করে। মনে পড়ে স্মৃতিকণার কথা। স্মৃতিকণার চোখ দুটিও ঠিক এরকম ভাবুক গোছের ছিল। সজল স্মৃতিকণাকে কণা বলে ডাকতেন। কলেজের সামনে মাঠে বসে তিনি স্মৃতিকণাকে বলেছিলেন, তুমি কি কবিতা লেখো কণা? স্মৃতিকণা বলেছিল, হঠাৎ এ প্রশ্ন, তুমি লেখো বুঝি? ইচ্ছে করে খুব, কবিতা লিখব, কবি হব, কত নামডাক হবে আমার, কিন্তু কিভাবে যে লিখব সেটাই বুঝতে পারি না। ছন্দ থাকতে হবে, মন করা অনুভূতি, বলিষ্ঠ ভাবনা, সুগঠিত ভাষার বিন্যাস, আরও কত রকম শর্ত আছে কে জানে। কিচ্ছু জানো না তুমি। যে কথাটা 4 লাইনে বলে ফেলা যায় সেটা নিয়ে 40 লাইন লিখে দিতে পারলেই তুমি কবি। ফিচেল হেসে ঠিক অঙ্কিতার মতোই এক চোখ বন্ধ করে কণা বলেছিল, তুমি অত্যন্ত অসভ্য। সজল বলেছিল, কেন, আমি কি কিছু ভুল বললাম? আমার কথাটা ঠিক কি না তুমি আমাদের কলেজের হিস্ট্রির বিশাখা ম্যামকে জিজ্ঞাসা করতে পারো। শুনেছি বিশাখা ম্যাম কবিতা টবিতা লেখেন। সজল উঠে দাঁড়িয়েছিল। আমার কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তুমি বরং পারলে নিজের মেন্টালিটি চেঞ্জ করার চেষ্টা করো। যার যা প্রাপ্য সম্মান তাকে সেটা দিও। যোগ্য লোকের গুণের সমাদর করতে শেখো। তুমি না বড্ড সেকেলে ধরনের, একেবারেই মডার্ন না। সজল এখন কত মডার্ন। আর একটিবার যদি দেখা হতো স্মৃতিকণার সাথে তাহলে এই কথাটা তাকে বলতেন সজল। 25 বছরের একটি মেয়ে তার বন্ধু। সুমেধাকে আড়ালে রেখে তিনি অঙ্কিতার সাথে কথা বলেন। অঙ্কিতাকে তার খোলা জানলা বলে মনে হয়। তার দম বন্ধ করা প্রাত্যহিক জীবনের এক টুকরো আকাশ। সমাজের গোড়া সংস্কারপন্থীরা হয়তো এর মধ্যে পরকীয়ার গন্ধ খুঁজবেন। সুমেধা অথবা দীপু তাদের সম্পর্কটাকে কী চোখে নেবেন তা তিনি জানেন না। কিন্তু সজল তার এই ছোট্ট বন্ধুটির এলোমেলো বাচালতাকে উপেক্ষা করার দুঃসাহস কিছুতেই দেখাতে পারবেন না। আজ থেকে মোটামুটি 40 বছর আগে স্মৃতিকণার যে আচরণগুলো সজলের কাছে সীমাহীন উদ্ধত্ত বলে মনে হয়েছিল, আজ যেন সেগুলোকে তার বেশ উপভোগ্য বলে মনে হয়। সময়ের ব্যবধানে শরীরের সাথে মানুষের মনেরও পরিবর্তন যে হয় তা সজল জানে। আসলে সজল এখন অনেক সাহসী। তাই সজল এখন অনায়াসে তার লেখা কবিতা ফেসবুকের মাধ্যমে মানুষের সামনে মেলে ধরতে পারেন। সমালোচিত হবার ভয় ডায়েরির পাতায় সেসব আর লুকিয়ে রাখেন না। হাঁটতে হাঁটতে সজল এখন প্রায় কিয়াদের বাড়ির সামনে এসে পড়েছেন। হঠাৎ ওপরে দোতলার দিকে চোখ পড়তেই কিয়াকে দেখতে পেলেন সজল। ক্লাস 12-এ পড়ার সময় কিয়ার বাবা সুপাত্র ভেবে এক মাতাল লম্পটের হাতে কিয়াকে তুলে দিয়েছিলেন। বিয়ের 1 বছরের মধ্যেই নিজের সঙ্গীদের হাতে খুন হতে হয়েছিল কিয়ার স্বামীর। মেয়ের অকাল বৈধব্য সহ্য করতে না পেরে কিয়ার বাবা মাও একে একে চলে গেলেন। কত যুগ আগে বিদ্যাসাগর বিধবা বিবাহের নিদান দিয়ে গিয়েছিলেন।
কিন্তু কেয়ার আর দ্বিতীয়বার সংসার করাও হয়নি। কেয়া তাকে দেখে ভেতরে চলে গেল। কেয়ার এখন 55 বছর বয়স। এখন তার চোখে আর কিশোরীর লজ্জা নেই। তবু কেয়া তাকে দেখে ভেতরে চলে গেল কেন? সজল হঠাৎ এভাবে ওপরে তাদের বাড়ির দিকে তাকানোর জন্য কেয়া বোধহয় তার প্রতি বিরক্ত হয়েছে। পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখলেন সজল। ঘড়ি পড়া বন্ধ করেছেন অনেক দিন আগেই। সূর্য তাপ ছড়াচ্ছে, এখনই বাজার করে বাড়ি না ঢুকলে সুমেধা অ্যাটম বোমের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বে। এমনিতেই আজ খুব টেনশনে আছে সুমেধা। সজল এবং সুমেধার হবু বৌমা নীলাঞ্জনা আজ বিকেলেই তাদের পরীক্ষা নিতে আসছে। আজকে সূর্যোদয়টা সত্যি অন্যরকম। সজল ভট্টাচার্যর বাড়িতে রবিবারের মেনু হলো সকালে জলখাবারে লুচি আর সাদা আলুর তরকারি এবং দুপুরে অবশ্যই মাটন। তাই রবিবার মাছ কেনার কোনো প্রশ্ন নেই। কিন্তু নীলাঞ্জনার জন্য আজ বিকেলে নিজের হাতে ফিশ ফ্রাই বানাবেন সুমেধা। তাই বাজার থেকে ভেটকি মাছের ফিলে কেটে নিয়ে আসার হুকুম দিয়েছেন। মাছের বাজারের দিকে ঢুকতে যেতে চেঁচিয়ে ডাকলো তুষার, কী রে ওই সজল, আজ মাছ কিনতে যাচ্ছিস? খাসির মাংস খাওয়া ছেড়ে দিলি নাকি? ঘুরে তাকালো সজল। এই প্রশ্নের উত্তর তো এক কথায় দেওয়া যাবে না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গল্প শুরু করে দিলেন, সরে যান সরে দাঁড়ান, এইসব বুড়োগুলোকে নিয়ে আর পারা যায় না। বলেই এগিয়ে গেল একজন যুবক। তুষারের চোখ মুখ নিমেষে লাল হয়ে উঠেছে। বুড়ো একদিন তুমিও হবে। ভাবগতিক দেখে মনে হচ্ছে বাড়ি থেকে বুড়ো বাপমাকে নিশ্চয়ই তাড়িয়ে দিয়েছে। যুবকটি দাঁড়িয়ে পড়ল। এই তো কাকা, নিজেই রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়লেন, আবার আনশান কথা বলে গরম দেখাচ্ছেন। এই তো আপনাদের দোষ। বয়স হলেই ভাবেন সবেতেই আপনাদের ছাড়। সিনিয়র সিটিজেন মানেই হলো অতিরিক্ত সুবিধে আদায়ের কলকাঠি। বাসের সিটে ছাড়, ইন্টারেস্ট রেট বেশি। 2-3 জন কৌতূহলী মুখে ঝগড়ার গন্ধ পেয়ে বেশ খুশি হয়ে উকিঝুঁকি দিচ্ছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে ফ্রিতে সিনেমা দেখার সুযোগ পেয়েছে। একজন সবজিওয়ালা চেঁচিয়ে উঠল, আচ্ছা ফালতু পাবলিক তো, সকাল সকাল ক্যাচাল করছেন। কোনো কাজ নেই দাদা? বলেই লোকটি তুষারের দিকে তাকালো। আজকে কিছু বাজার করার নেই কাকু? কাকিমার শরীর ঠিক আছে তো? সজল তুষারের হাত চেপে ধরল। চুপ কর প্লিজ, আয় এদিকে আয়, একটু ভেটকি কিনবো। ভেটকি মাছের ফিলে কেনার পর সজল তুষারকে জোর করে বাড়িতে ধরে নিয়ে এলো। রাস্তায় আস্তে আস্তে তুষার বলল, বয়স্ক লোকেদের আজকের এই কেজো সমাজে আর কোনো সম্মান নেই রে। বাড়িতে বাবা মাকেই এরা তাড়িয়ে দিতে পারলে বেঁচে যায়, রাস্তাঘাটে বুড়ো বুড়ি দেখলে কী করবে? এজন্যই হয়তো বাসে সিনিয়র সিটিজেনদের জন্য 2টো সিট বরাদ্দ হয়েছে। এখনকার দিনের ছেলেরা তো আর আমাদের মতো বয়স্ক মানুষ দেখলে সিট ছেড়ে উঠে দাঁড়াবে না। ওল্ড ইজ গোল্ড, এই কথাটা এখন মস্ত বড় ভুল। এখন বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকাটাই হলো ক্রাইম। ধুর ছাড় তো, সবাই একরকম হয় না। আমাদের সময় সবাই খুব উদার ছিল, আর এখনকার দিনে সব কিছুই খারাপ। সবাই স্বার্থপর। এইসব বস্তা পচা সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আয় তো। খুব চিনেছিস তুই ইয়ং জেনারেশনকে। এই তো সেদিন দেখলাম এক বয়স্ক ভদ্রমহিলাকে একটি মেয়ে হাত ধরে ধরে নিয়ে আসছে। খুব যে বড় বড় কথা বলছিস, দাঁড়া ছেলের বিয়ে দে আগে, তারপর বুঝবি কত ধানে কত চাল। আমার তো মনে হয় না। আমার মনে হয় আমরা বৃদ্ধ হলেও যদি নিজেদের একটা কাজের জগৎ তৈরি করে ফেলতে পারি, তাহলে আর ছেলে বা তার বউয়ের বিষয়কে নাক গলানোর টাইম পাবো না। অন্যের ধারণায় আঘাত না করলে প্রতিটি সম্পর্ক সুন্দর রাখা সম্ভব বলে আমি বিশ্বাস করি। অবশ্য অনেকটাই সুমেধার উপর নির্ভর করছে। আমি তাকে শুধুমাত্র গাইড করতে পারি। এতটা আত্মবিশ্বাস ভালো নয় ভাই। আরে কথায় কথায় যে তোর বাড়ি চলে এলাম রে। আমি এখন চলি কেমন? বাড়ির দরজা পর্যন্ত নিয়ে এসে তোকে ছেড়ে দেব ভাবলি কি করে? আয় ভেতরে আয়। বলেই দরজায় বেল দিল সজল। সুমেধা দরজা খুলে সজলের হাত থেকে বাজারের ব্যাগ নিল। তারপর জোর করে মুখের হাসি টেনে বলল, আসুন দাদা আসুন, এক কাপ চা খাবেন তো, চিনি ছাড়া? সুমেধা ঘোরতর সংসারী মানুষ। তার সংসারে ভাত রুটি লুচি কোনো কিছুই বেশি হবার জো নেই। আর এই কারণেই সে তার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয় ছিল। আবার সুমেধার এই স্বভাবের জন্যই পাড়া এবং আত্মীয়দের অনেকেই তাকে কৃপণ বলে। সজলকেও কেউ দোষারোপ করতে ছাড়ে না, কারণ সজলই সংসারের কর্তা। তাই স্ত্রীর যাবতীয় দোষ গুণের দায় তাকেই মাথা পেতে নিতে হবে। সজল একবার কাশলো, তারপর বলল, শুধু চা কেন সুমি, তুমি আমার জলখাবারটা এখানে পাঠিয়ে দাও, সঙ্গে একটা খালি প্লেট। কলেজের ক্যান্টিনে বসে 1 প্লেট খাবার আমরা 3টে প্লেটে ভাগ করতাম, আর এখন 2টো ভাগ করতে পারবো না?
সুমেধার বিরক্তি লাগছিল। লোকটার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর এখনও কলেজের দিনগুলোর কথা ভুলতে পারল না। কে জানে, হয়তো কোনো প্রেমিকা টেমিকা ছিল, তাই এত পিছু টান। তিনি তো আর এ তল্লাটের মেয়ে নন, জানবেন বা কী করে। গায়ে আঁচল টেনে হাসি মুখে সুমেধা বলল, ও মা, তা কেন? কি যে বলো না তুমি! আমি কি ক্যান্টিনের রাঁধুনি না রেস্টুরেন্টের বেয়ারা যে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে আসবো আর একটা ফাঁকা প্লেট আনবো? আপনি হাত মুখ ধুয়ে বসুন দাদা, আপনার বন্ধুর কথায় যেন কিছু মনে করবেন না। সুমেধার হাসি মাখা মুখ দেখে নিজের স্ত্রীর কথা মনে পড়ছিল তুষারের। তার স্ত্রী সুপ্রীতিও এরকম হাসি মুখেই থাকতো। তারপর ঘরে যেই ছেলের বউ মেঘা এলো, তারপর থেকে নিত্য অশান্তি। দোষ সুপ্রীতিরও কম ছিল না। মেঘা বাড়িতে আসতে দুম করে সুপ্রীতি তার মুখের ওপর বলেই দিলেন, তোমার বাবা তো মনে হচ্ছে আম কাঠের খাট দিয়েছেন, বাকি আসবাবগুলোও তো মনে হচ্ছে সব পুরনো হাফ দামে কেনা। এসব কথা সুপ্রীতি তুষারকে আগেও বলেছেন। মেঘাকে কোনো কিছু বলতে তুষার 1000 বার নিষেধ করেছিলেন। যুক্তি দিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন, ওর বাপের দেওয়া খাটে তুমি আমি তো আর শুতে যাচ্ছি না। সুপ্রীতি শোনেননি। ধুর বৌদি, কলেজ তো নয়, সজল হলো আমার স্কুলের বন্ধু। আর্য বিদ্যা মন্দির থেকে সজল আমার সহপাঠী। ওর কথা আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। কিন্তু বৌদি জানেন তো, আমার সুগার আছে। যদিও বর্ডার লাইন, তবু প্রথম থেকে সাবধান হওয়া দরকার। সুমেধা বলল, না না, মিষ্টি দেব না, শুধু লুচি আর আলুর তরকারি। ও, আলু খাওয়াও তো নিষেধ। কালকে রাতের একটু ছোলার ডাল আছে, আমি ডালে মিষ্টি দিই না, ওটাই আপনাকে দিচ্ছি। বেসিনে হাত ধুয়ে রুমাল দিয়ে মুখ মুছে তুষার বলল, আজকাল সুগার হলে তো ময়দা, তেলে ভাজা, এমনকি মুড়ি পর্যন্ত খেতে বারণ করে ডাক্তার। রাখুন তো দাদা, ডাক্তারদের কথা না খেতে দিয়ে মানুষকে মেরে ফেলার ধান্দা। এই যে আমাদের পাড়ার ঘোষ ডাক্তার, তার তো চোখের ওপর সাদা দাগ আছে। উনি সবাইকে রেডমিট খেতে নিষেধ করেন, অথচ নিজে খান। মিনার বোন রাধা ওনার বাড়িতে কাজ করে, সে তো সব নিজের চোখেই দেখেছে। আর তাছাড়া আমি আটা ময়দা মিশিয়ে লুচি করি, অল্পই দিই ময়দা। 4টে ছোট ছোট লুচি খাবেন, তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আপনি বসুন, আমি আসছি। সুমেধা 1 গ্লাস জল আর লুচির প্লেট সেন্টার টেবিলের ওপর রেখে বলল, বৌদি ভালো আছেন দাদা? গ্লাসে জল ঢকঢক করে খেয়ে তুষার বলল, আর ভালো? ছেলে আলাদা হয়ে চলে যাওয়ার পর তো তিনি বাতের ব্যথায় শয্যা নিয়েছেন। পর ডাক্তার অবশ্য বলেই দিয়েছেন অনেকটাই মানসিক ব্যাপার। সজল বিড়বিড় করে বলল, সংসারের চেনাগণ্ডি থেকে বের করতে হবে সুপ্রীতি বৌদিকে। আস্ত একটা লুচি মুখে পড়ে তুষার বলল, কী রে, কী বিড়বিড় করছিস? হ্যাঁ রে, তুই সেই মাছ কেনার আগে বলেছিলি অনেক কথা আছে। সজল হাসল। আজ আমার হবু বৌমা তার শ্বশুর শাশুড়িকে দেখতে আসছেন, তাই তাকে আদর আপ্যায়ন করে খুশি করতে হবে তো। ছেলের সঙ্গে তিনি বর্তমানে প্রেম করছেন, তাই ছেলে দেখার পর্ব মিটে গেছে। তুষার তেমন আশ্চর্য হলো না, বলল, আজকাল এরকম অনেক বাড়িতেই হচ্ছে শুনছি। ভালোই তো, মন্দ কি? বটে, কিন্তু বিয়ের পর সৌরদ্বীপের বউ যদি বলে, শুধু নিজের বাপ মা নয়, শ্বশুর শাশুড়ির প্রতিও তোর ছেলের একটা দায়িত্ব আছে। জামাই হিসেবে মাসে অন্তত 15 দিন সৌরদ্বীপকে তার শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে। তখনও এতটা সহজ সুরে কথা বলতে পারবি তো? যতক্ষণ না ঘটনাটা ঘটছে কি করে বলি বল দেখি। গরমকালে রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে কতটা কষ্ট, অথবা এসি রুমে বসে কতটা আরাম, প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া সেটা স্পষ্ট করে বলা অসম্ভব। তবে যে কোনো পরিবর্তনকে আমি স্বাগত জানানোর জন্য চেষ্টা করি। ছেলে তার বাপ মাকে ছেড়ে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেবে, বৌমা সংসার আলাদা করে ফেলবে, এগুলোকে তুই সমর্থন করিস? বিয়ের পর একটা মেয়েকে আমরা তার বাড়ি থেকে তুলে নিয়ে আসি না, তার বাপ মার থেকে তাকে আলাদা করে দিই না। আর তাছাড়া সুদীপ্ত, ইন্দ্রজিৎ, সুপ্রতীক এরা অনেকেই তো কর্মসূত্রে বাইরেই কাটিয়েছে। তখন ওদের বউরা ওই পরের বাড়ির মেয়েগুলোই শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির যত্ন করেছে। এখন যদি আমাদের ছেলেরা তাদের শ্বশুর শাশুড়ির প্রতি কিছু দায়িত্ব পালন করতে চায়, তবে তাতে ভেঙে পড়ার কি আছে? নতুন এই ভাবনাকে খুশি মনে মেনে নেওয়া তো আমাদের কর্তব্য। ঠিক যেমন রোজ সকালে নতুন দিনের কে স্বাগত জানিয়ে আমরা সূর্য প্রণাম করি। সৌরদ্বীপের মামার বাড়ি অসমে। ছোটবেলায় সৌরদ্বীপ দেখেছে মা মামার বাড়ি যেতেন বছরে মাত্র একবার। কোজাগরি লক্ষ্মী পুজোর পর বড় মামা এসে মাকে নিয়ে যেতেন। ফেরার সময় অবশ্য মা একাই আসতেন। মামার বাড়িতে তখন সৌরদ্বীপও মায়ের সাথে যেত।
সৌরদীপের নিজের কোনো বোন বা দিদি নেই। মামাতো 2 বোন তাকে ফোঁটা দিত। বাবাকে তার শ্বশুরবাড়ি একবারই যেতে দেখেছে সৌরদীপ। দাদু মারা যাবার পর টেলিগ্রাম করেছিলেন বড় মামা। মা তখন মামার বাড়ি গিয়েছিলেন বাবার সাথে। মা বোধহয় সেটাই শেষবারের মতো তার বাপের বাড়ি গিয়েছিলেন। দিদিমা মারা গিয়েছিলেন কালী পুজোর রাতে। দাদু মারা যাবার মাত্র 6 মাস আগে চলে গিয়েছিলেন দিদিমা। মা তখন মামার বাড়িতেই ছিলেন। সৌরদীপ সেবার মায়ের সাথে মামার বাড়িতে যায়নি। দাদু যেতে দেননি, বলেছিলেন এখন তোমার ক্লাস 10, আর কদিন পর বোর্ডের পরীক্ষা, এখন আর তোমার মামার বাড়ি যেতে হবে না। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে অতীতে চলে গেছে সৌরদীপ। কী রে, স্নান করতে যাবি না? কত বেলা হলো, সে খেয়াল আছে? সুমেধা ঘরে ঢুকে সৌরদীপকে তাড়া দিলেন। সৌরদীপ অন্যমনস্কভাবে বলল, বাবা কোথায় মা? বাবার সঙ্গে অনেক বিষয় খোলামেলাভাবে কথা বলতে পারে সৌরদীপ। নীলাঞ্জনার ব্যাপারে মায়ের সাথে কথা বলতে তার খুব অস্বস্তি লাগে। বাবা তার ঘরে বসে বই পড়ছেন। এখন আবার বাবার সাথে কথা বলতে বসবি নাকি? এই জাস্ট 2 মিনিট মা, বলেই তড়াক করে লাফিয়ে উঠে বাবার কাছে গিয়ে দাঁড়ালো সৌরদীপ। সৌরদীপকে ঘরে ঢুকতে দেখে হাতের উপন্যাসটা বন্ধ করে টেবিলের উপর রাখলেন সজল। সৌরদীপ একটু অপ্রস্তুত হলো। তোমাকে ডিস্টার্ব করলাম? কিছুমাত্র না। কি বলবে বলো? মাকে সেইভাবে মামার বাড়ি যেতে দেখিনি কোনোদিন। কিন্তু নীলাঞ্জনা তো? নীলাঞ্জনা যখন খুশি, যেদিন খুশি তার বাপের বাড়ি যেতে পারবে। কোনো টেনশন নেই তোমার। এই নিয়ে মনোমালিন্য করে তোমার মাকে আমি নীলাঞ্জনার সাথে সম্পর্ক নষ্ট করতে দেব না। আমি জানি স্বামীর আগে একটি মেয়ের জীবনে তার বাবা থাকে। টেবিলে রাখা বইটিকে দেখিয়ে সজল বললেন, এটি হলো সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস, বালিকার প্রথম প্রেম। জানিস তো, একটি বালিকার জীবনে প্রথম ভালোবাসার মানুষটি হলো তার বাবা। তাই জীবনে যত প্রিয় মানুষ আসুন না কেন, একটি মেয়ের জীবনে তার বাবার গুরুত্ব অপরিমেয়। তুই চিন্তা করিস না, আমি কিছুতেই বাবার সাথে নীলাঞ্জনার গ্রন্থি আলাদা হতে দেব না। নীলাঞ্জনা খুব ছোটবেলাতেই তার বাবা মাকে হারিয়েছে বাবা। শুনেছি প্লেন ক্র্যাশ করেছিল। নীলাঞ্জনা মানুষ হয়েছে তার মামার কাছে। রঞ্জিত আঙ্কেল নীলার মামা হলেও তিনি তাকে নিজের মেয়ের চেয়ে কিছু কম ভালোবাসেন না। রঞ্জিত নামটি শুনেই বুকের মধ্যে একটা কোমল সুরের স্পর্শ পেলেন সজল। বললেন, রঞ্জিতবাবু কি করেন? উনি HDFC ব্যাংকের চাকরি করতেন, তবে এখন রিটায়ার্ড। জানো বাবা, মাত্র 5 বছর বয়স থেকে উনি নীলাকে মানুষ করেছেন। আমাকে নীলা বলেছে ওর মামাও নাকি বেহালাতেই থাকতেন। পরে ওর মামা উল্টোডাঙাতে ফ্ল্যাট কিনে চলে যান। অস্থির হয়ে ওঠেন সজল। রঞ্জিতের বাবা তো বেহালা, চৌরাস্তার কাছে বাড়ি ভাড়া করে থাকতো। সজল থাকেন বেহালার ট্রাম ডিপোর কাছে। স্কুলে পড়ার সময় একবারই গিয়েছিল রঞ্জিতদের বাড়ি। তখন তো ওর দিদিকেও দেখেছিলেন। দিদির নামটা অবশ্য মনে নেই সজলের। কলেজে পড়ার সময় রঞ্জিতের দিদির বিয়ে হয়েছিল। ব্যাংকে চাকরি পাবার পর যাতায়াতের সুবিধার জন্য উত্তর কলকাতায় চলে গিয়েছিল রঞ্জিত। এরকমটাই তিনি শুনেছিলেন। নীলাঞ্জনার মামা আর তার বাল্যবন্ধু রঞ্জিত কি একই ব্যক্তি? জিভ দিয়ে একবার ঠোঁট চেটে সজল বললেন, নীলাঞ্জনার মামার নাম কি রঞ্জিত মুখার্জি? সৌরদীপ খুশি হয়ে বলল, হ্যাঁ। তুমি কি তাকে চেনো বাবা? সজলের এখনই একবার তুষারকে ডাকতে যেতে ইচ্ছে করছে, কিন্তু বাইরের রোদের দিকে তাকিয়ে তিনি দমে গেলেন। কি রে, তোদের কথা কি এখনো শেষ হয়নি? স্নান করতে যাবি কখন? আরে দাঁড়াও গিন্নি, রোসো, শিগগির দে দীপু, নীলার ফোন নাম্বারটা দে, কথা বলতে হবে এক্ষুনি ওর মামার সাথে। সুমেধা বললেন, নীলাঞ্জনার ডাকনাম নীলা বুঝি? কাল থেকে আমি কেবলই ভাবছি, একটা ছোট ডাকনাম না থাকলে ওই অত বড় নামটা ধরে আমি তাকে সর্বদা ডাকবো কি করে? বলেই ছেলের দিকে তাকালেন, এই আমরা কথা টথা বলি, তুই যা স্নান সেরে আয়। সৌরদীপ তার বাবাকে নীলাঞ্জনার নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিল। সজল ফোন করে নিজের পরিচয় দিতেই নীলাঞ্জনা বলল, আমি বিকেল 5টাতেই যাব আঙ্কেল। সজল বললেন, রঞ্জিতবাবুকে ফোনটা দাও নীলা। মামাকে? কিছু হয়েছে আঙ্কেল? দীপ কোথায়? তুমি ভারী অবাধ্য মেয়ে তো, মামাকে ফোনটা দিতে বললাম তো। অগত্যা নীলাঞ্জনা তার মামাকে ডেকে ফোনটা তার হাতে দিল। রঞ্জিত মুখার্জি ফোন ধরে বললেন, হ্যাঁ দাদা বলুন। আমারই আপনার সাথে যোগাযোগ করা উচিত ছিল,
কিন্তু এই বাড়িটা পেন্ট করাচ্ছি তো, তাই আর এটা সেটা ঝামেলায় যোগাযোগ করা হয়ে ওঠেনি। সজল বললেন, আমাকেও একটু কথা বলার সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। একটা কথা, আপনার গলাটা কেমন যেন চেনা চেনা। আচ্ছা, আপনার বাড়ি তো বেহালায়। আপনার নাম? ওরে, আমি সজল রে, সজল ভট্টাচার্য। মনে পড়ছে কিছু? সমস্ত। আমিও যাচ্ছি তাহলে আজ তোর বাড়িতে নীলার সাথে। তুষার, সুব্রত ওরা কেমন আছে রে? ওই বয়সের ভারে আর নানা রকম দুশ্চিন্তায় দিন কাটছে। সবার সাথেই মোটামুটি যোগাযোগ আছে, শুধু তোর সাথে আর স্মৃতিকণার সাথেই যোগাযোগ নেই। জুলি তো এখন ক্যালিফোর্নিয়া থাকে শুনেছি। রঞ্জিত বলল, স্মৃতিকণার সাথে আমার যোগাযোগ আছে। সল্টলেক করুণাময়ীতে ফ্ল্যাট কিনে স্মৃতিকণা একাই থাকে। বিধাননগর কলেজে প্রফেসরের চাকরি করে। তোর বাড়িতেও আজ সন্ধ্যাতেই তো যাচ্ছি, গিয়ে সব বলবো ক্ষণ। রঞ্জিতের সাথে কথা শেষ হবার পর তুষারকে ফোন করলো সজল, চলে আয় আজ সন্ধ্যায় আমার বাড়িতে, সারপ্রাইজ আছে। তুষার সত্যিই অবাক হয়ে গেল। আজ বিকেলে তোর বৌমা আসছেন তো? আমার যাওয়াটা কি ঠিক হবে? না এলেই ভুল করবি, বুঝেছিস? এই, কি বলতে চাস একটু খুলে বল তো। এখন না, সন্ধ্যায় আয়, এলেই সব জানতে পারবি। তুষার বেল দিতেই সজল অথবা সুমেধা দরজা খুললেন না। রঞ্জিত দরজা খুলতেই আবছা স্মৃতির ঝাঁপিয়ে হাতড়ে শিথিল একটা এগিয়ে দেয় তুষার। বলে, তুই তুই এসেছিস? ও তাই তাই সজল আজ আমাকে এখানে আসতে বলল। হাত ধরে ঘরের ভেতরে তুষারকে নিয়ে আসে রঞ্জিত। সজল বললেন, কি রে, কেমন লাগছে? তুষার কুঞ্চিত মুখে কিশোরের মতো হাসল। ভীষণ ভালো। রোজকার তিক্ততার মাঝে এক ঝলক ঠান্ডা বাতাস। ফেসবুক খুঁজে বের করলি বুঝি? কি বলে যে তোকে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা আমাকে জানাতে হবে না, জানিয়েও লাভ নেই। কারণ আমি যে আইসক্রিমটা বানিয়েছি তার এক কণাও তুমি পাচ্ছ না। হজম হবে না তোদের, বলে দিলাম। তুষার বলল, স্কুল কলেজে পড়ার সময় প্রায়ই পেট খারাপ হতো তুষারের। তখন বন্ধুরা কলেজের ক্যান্টিনে বসে চিংড়ির চপ অর্ডার করলে তুষার এভাবেই বলতো ওদের। সেই স্মৃতি মনে পড়ে গেল সকলের। সবাই মিলে হেসে উঠেছে একসাথে। সুমেধা ঘরে ঢুকে বলল, আবার পরে হাসি ঠাট্টা করবেন, এখন গরম গরম একটা ফিশ ফ্রাই খান দেখি। তুষার ভয়ে ভয়ে বলল, খাবো? আমার আবার সুগারের জন্য তেল খেতে বারণ করেছে ডাক্তার। সুমেধা বলল, খান তো দাদা, আপনারটা আমি চাটুতে খুব সামান্য তেল দিয়ে শ্যালো ফ্রাই করে এনেছি। এই দেখুন দাদা, এটাতে চিজ দিইনি আমি। মনের আনন্দে খান, কিচ্ছু হবে না। রঞ্জিত বলল, একদম ঠিক বলেছেন বৌদি, মনের শান্তিটাই তো আসল। তুষার বলল, কিন্তু সজল, তুই যে বললি আজ ফিশ ফ্রাই হচ্ছে তোর বৌমার জন্য। রঞ্জিত বলল, ওর বৌমা আমার ভাগ্নি, বুঝেছিস? আজ দুপুরেই ফোন আলাপে সম্পর্কটা ফাঁস হতেই বৌমার মামার ভাগ্যে শিখেছিল। নীলাঞ্জনাকে নিয়ে ছাদে গিয়েছিল সৌরদীপ। ছোট থেকেই ফ্ল্যাট বাড়িতে মানুষ হয়েছে নীলাঞ্জনা। মামা তাকে ছাদে উঠতে দিত না, তাই আজ সৌরদীপের সাথে নীলাঞ্জনা ছাদে উঠেছিল এক ফালি চাঁদ দেখবে বলে। ছাদ থেকে নামতে তুষারের সাথে তাকে আলাপ করিয়ে দিল সজল। নীলা তুষারকে প্রণাম করলো, তারপর সোফায় বসে সজলকে বলল, আমাকে আইসক্রিম বানানো শিখিয়ে দেবে আঙ্কেল? আজই করব বাড়িতে গিয়ে। সজল বলল, একদম হাত ধরে শিখিয়ে দেব। সুমেধা যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলেন তখন তার কতটুকুই বা বয়স, মেরে কেটে 18। তখন রান্নায় এতটুকু অনুষ্ঠানে ত্রুটি হলে ছাড় পেত না সুমেধা। মা তাকে কিছুই শেখায়নি বলে অভিযোগ করতেন সজলের বাবা, সুমেধার শ্বশুরমশাই। আজ সেই বাড়িতেই তার ছেলের বউকে হাতে ধরে নানা আধুনিক রান্না শেখাতে চান সজল। হঠাৎ একটা অনাবিল প্রশান্তি যেন ক্রমশ সুমেধার সমস্ত হৃদয় অধিকার করতে উন্মুখ হয়ে উঠল। রোজ সকালে স্নান করে সূর্য প্রণাম করার সময় ঠিক এরকমই একটা নির্মল অনুভূতি সুমেধার মনকে আবিষ্ট করে। গ্যাসের ফ্লেম কমিয়ে ঘন ক্ষীর দুধে এক হাতে ধীরে ধীরে কাস্টার্ড পাউডার মেশাতে মেশাতে সজল বলল, নীলা, এখন কিন্তু তোমাকে দুধের মধ্যে হাতা খুব জোরে জোরে নাড়াতে হবে, নইলে সমস্ত ডেলা পাকিয়ে তোমার আইসক্রিমে দফা দফা হয়ে যাবে। সুমেধা পাশ থেকে বললেন, হচ্ছে না বলে নীলাঞ্জনার হাতের ওপর দিয়ে হাতাটাকে ধরে নাড়াতে লাগলেন। মিনিট 3-4 পর সজল গ্যাস অফ করলো। নীলাঞ্জনা চোখ গোল করে বলল, এরপর?
সজল বলল, এরপর এটা ঠান্ডা হলে ছোট ছোট আইসক্রিমের কাপে করে ফ্রিজে রাখতে হবে এবং এরপর তুমি এটা খেতে পাবে না, কারণ এটা জমার জন্য অ্যাটলিস্ট কাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। নীলাঞ্জনা হেসে মাথা নাড়ল। এখন তোমার হাতে বানানো আর এক বাটি আইসক্রিম ফ্রিজ থেকে বের করো, আমি খাবো। আগের রাতে বানানো আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নীলাঞ্জনার হাতে সুমেধা দিতেই সেটার দিকে তাকিয়ে মুখ ভার করল নীলাঞ্জনা। এটাতে আরও কিছু দিয়েছো আঙ্কেল, ব্রাউন কালার। দুধের মধ্যে একটু কোকো পাউডার নিয়ে মিশিয়ে দিবি, তাহলেই হবে। সেক্ষেত্রে তোকে আরও চিনি মেশাতে হবে। রিয়েলি? কত চিনি থাকে আইসক্রিমের মধ্যে? ঠিক, বেশি খাস না। যত টেস্টি ফুড তত আনহেলদি। কথা বলতে বলতে ঘরে এসে ঢুকলো ওরা। তুষার বলল, হ্যাঁ, এখন পাকা আমের বদলে আমাকে গুচ্ছের করলা সেদ্ধকে থাকতে হবে। সজল নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর মধ্যে আমের রস করে মেশাতে পারো, নীলা, খুব টেস্টি হবে। সুমেধা বলল, মেয়ে তো একদম ঢ্যাঁড়স, কচি বাচ্চাকে অ আ ক খ শেখানোর মতো একে আমায় রান্না শেখাতে হবে। রঞ্জিত বলল, কিছুই পারে না, খাইয়ে দিতে পারলে ভালো হয়। এদিকে মেয়ের শখ 16 আনা, ও নাকি আমেরিকায় গিয়ে সেটেল করতো, কত ভালো জবের অফার ছিল ওর। শুধু ঘরে মামি নেই বলে উনি যেতে পারছেন না। কথাটা শুনেই সুমেধার মুখে হাসি উধাও হলো। নীলাঞ্জনা যদি আমেরিকায় সেটেল করতে চায় তাহলে তো দীপুকেও ছাড়তে হবে সুমেধাকে। সুমেধার ক্ষুণ্ণ মুখ সজলের চোখ এড়িয়ে গেল না। বিয়ের আগে দাদাদের সাথে তবলা বাজাতেন সুমেধা, হারমোনিয়াম বাজিয়ে গানও গাইতেন। সজলের মনে পড়ল ফুলশয্যার রাতে সুমেধা সজলকে বলেছিলেন, হারমোনিয়াম তবলা এসব ছাড়া আমি বাজবো কী করে। সজল বলেছিলেন, তুমি যদি গান গাইতে চাও সেটাই বাবা অ্যালাউ করবেন কিনা সন্দেহ। আর আমাদের বাড়ির বউ তবলা বাজাতে চাইলে বাবা হয়তো কালকেই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন। সজলের মনে হলো, উন্নতির জন্য যদি ছেলেমেয়েরা বিদেশ যেতে চায় যাক না, ভিডিও কলে দেখা সাক্ষাৎ তো হতেই পারে। সুমেধাকে আবার যদি তার গানের জগতে ফিরিয়ে আনা যায়, নতুন করে আবার কি ভাবা যায় না? সেদিন ইন্দ্রজিৎ আর সুব্রত বলেছিল ওদের বউরাও নাকি আক্ষেপ করে বিয়ের পর তাদের নাচ ছেড়ে দিতে হয়েছিল বলে। সুমেধার এখন 48 বছর বয়স আর ওদের 52, কিন্তু তাহলেই বা কোনো ভালো কিছু করার জন্য বয়স তো কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। সজল এই কথা ভাবতে ভাবতে বলে বসলো, মামি তো এখনো আসতে পারে। দীপু আর নীলার বিয়ের আগে তাহলে নীলার জন্য মামি নিয়ে আসার ব্যবস্থা করি। রঞ্জিত একটু বিরক্ত হয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লোক হাসাবি নাকি? লোকে তো মোটা লোককে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যেতে দেখলেও হাসে, তাহলে কি তারা রাস্তায় বেরোবে না? কিসের সঙ্গে কি? আইসক্রিমের চামচ হাতে নিয়ে নীলাঞ্জনা খাওয়া থামিয়ে বলল, দারুণ প্রপোজাল তো, মাথায় গাঁটটা মারবো তোমার। সজল দেখলো রঞ্জিতের মুখ লাল হয়ে উঠেছে। রাগে না লজ্জায় বোঝার চেষ্টা করলো সজল। তুষার বলল, এই আমি আসলাম রে। সজল এবার ভুলভাল বকা শুরু করেছে। ভুল না, ঠিক, সে তো সময়ই বলবে, মনে মনে বলল সজল। না রে, দাঁড়া একটু, আমিও এখন বেরোবো, যাবার সময় তোকে তোর বাড়িতে ড্রপ করে দেব। তা নীলা, কি ঠিক করলি? আমার সাথে ফিরবি নাকি আজ থেকে এখানেই থাকবি? তোর তো আবার এখন সজলকে আমার চেয়ে বেশি আপ টু ডেট লাগছে কি না? রঞ্জিতের গলায় অভিমানের সুর। সজল বলল, কি হিংসুটে রে তুই। এই স্মৃতিকণার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আমাকে মেসেজ করে দিস। সবাই চলে যাবার পর ফেসবুক খুলে সজল দেখলো স্মৃতিকণাই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সঙ্গে একটা মেসেজ, আজ সবাই মিলে গেট টুগেদার করলি তোরা, যাক, আমাকে তোর মনে আছে জেনে খুশি হলাম। সজল স্মৃতিকণার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল, তারপর মেসেঞ্জার একটা খুশির ইমোজি পাঠিয়ে দিল। যদিও এই মুহূর্তে স্মৃতিকণার কথা ভেবে সজলের খুব খারাপ লাগছে। স্মৃতিকণা বরাবরই খুব মেজাজি, নিজে বরাবর যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। তাই বলে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত কি করে নিল স্মৃতিকণা? নিজের জেদ বজায় রাখার জন্য 6 বছরের কচি মেয়েটাকে একলা ছেড়ে দিল। স্মৃতিকণার স্বামী তাকে বলেছিল প্রফেসরের চাকরি ছেড়ে, দেশ ছেড়ে, অসুস্থ মাকে ছেড়ে তাকে লন্ডনে গিয়ে থাকতে হবে। সব কিছু মেনে নিল, মাকে ছেড়ে যাবার প্রস্তাব স্মৃতিকণা মানতে পারেনি। কিন্তু মেয়ে নাকি তার পাপাকে ছাড়তে চায়নি।
মাকে সে বলেছিল, তুমি যদি দিদাকে ছেড়ে যেতে না পারো তাহলে আমি বা আমার পাপাকে একলা ছেড়ে দেব কেন? স্মৃতিকণার যুক্তি ছিল, তোমার বাবা তো এখানে ভালোই চাকরি করে, তাহলে সেই বা হঠাৎ লন্ডনে যেতে চাইছে কেন? আসলে সবটাই তোমার বাবা আর তোমার পিসির আমার বিরুদ্ধে কনস্পিরেসি। আর এই কথাটা তুমি এখন বুঝবে না, বড় হলে বুঝবে। স্মৃতিকণার মেয়ে বলেছিল, আমার বোঝার দরকারও নেই, তুমি তো আমার পড়া তৈরি করে দাও না, স্কুল থেকে এলে খাইয়েও দাও না, সব সময় তো তুমি দিদার কাছেই থাকো, আমি তো তোমার কেউ না, ভালোই বাসো না তুমি আমাকে, আমার সব কিছু তো পিসি আর পাপাই করে। স্মৃতিকণার ননদের শ্বশুরবাড়ি বেশি দূরে ছিল না। ভাইজিকে ভালোবাসার অছিলায় ক্রমশ যে তার ননদ মেয়ের থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটা বুঝতে স্মৃতিকণা অনেক দেরি করেই ফেলেছিল। আর কিছুদিনের মধ্যে রিটায়ার করবে স্মৃতিকণা। সজল বুঝতে পারছে স্মৃতিকণা এখন থেকে ভীষণ একাকিত্ব বোধ করছে। যে মায়ের জন্য এত কিছু, তিনি তো আজ আর নেই। নিজের সন্তানের কাছ থেকে এখন একটু ভালোবাসা প্রত্যাশা করে স্মৃতিকণা, কিন্তু তাকে কিভাবে খুঁজবে সজল? স্মৃতিকণার কাছে তার মেয়ের নাম জানতে চাইবে, কিন্তু শুধুমাত্র নাম জেনে কিভাবে তাকে খুঁজে বের করবে? আর যদি বের করতেও পারে, এতদিনের এত অভিমান চূর্ণ করে কিভাবে পুনর্মিলন ঘটাবে ওদের? সজল তো আর ম্যাজিশিয়ান নয়। উকি দিয়ে দেখে সুভেদা বলল, কি সারাক্ষণ ফেসবুক খুলে কুটকুট করো বলো তো, দুটো কথা বলার জো নেই। ফোন রেখে সজল বলল, বলো শুনি তোমার জরুরি কথা। সুমেধা বলল, আমাকে আজ পর্যন্ত গুরুত্ব দিলে না, আমার আবার কথা, আর সংসারে কোনো মেয়ে মানুষের গুরুত্ব আছে? সজল বলল, আমি কিছু বুঝতে পারছি না। সুমেধা বলল, আমি মৈত্র বাড়ির কেয়া দিদির কথা বলছি, শুনছিলাম তার ভাইপো বিয়ে করবে, সংসার বড় হবে, তাই তিনি আর তার পিসিকে সহ্য করতে পারছেন না, পিসিকে তাড়াতে পারলে বাঁচে। মিনা বলছিল খুব নাকি অশান্তিও হচ্ছে, কিন্তু মানুষটা এই বয়সে কোথায় যায় বলো তো? তুষারদাও সব জানে দেখলাম, তুমি কিছু শোনোনি? সজল বলল, কই না তো, আমি তো কিছু। ওই ফোন নিয়ে বসে থেকে সমাজ মাধ্যমের বন্ধুদের নেশায় তুমি পাড়া প্রতিবেশীদেরই ভুলতে বসেছ। মিনা বিকেলে এসে বলছিল কেয়া দিদি নাকি তাকে বলেছে আজ রাতেই তার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে। আমার খুব ভয় করছে জানো, কালকে সকালে সূর্য ওঠার পর কেয়া দিদিকে দেখতে পাবো তো? সূর্য তখনও ওঠেনি। পাখিদের কিচির মিচিরের শব্দে ঘুম ভেঙেছে সজলের। মোবাইলে টাইম দেখলেন সজল, ভোর 4:30 বাজে। গতকাল রাতে দেখা স্বপ্নটা কেবলই মনে পড়ছে সজলের। সেখানে সকলের মুখে হাসি ছিল। সেদিন বাজারে যে যুবকটি অপমান করেছিল তুষারকে, সেই ছেলেটি তুষারের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, বলছে, কাকাবাবু আপনি আর কাকিমা না পড়ালে আমার ছেলেটা কিছুতেই পাশ করতে পারতো না। সিনিয়র সিটিজেনদের যে কতটা প্রয়োজন আমাদের, এই সহজ কথাটাই বুঝতে দেরি করে ফেললাম। আপনি আমায় ক্ষমা করে দেবেন কাকাবাবু। তুষার আর তার স্ত্রীর মুখ খুশিতে উজ্জ্বল প্রাণবন্ত। অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে আজ তারা খুঁজে পেয়েছেন তাদের সন্তানকে। কিন্তু এটা কি কেবল স্বপ্নেই সম্ভব? তুষার আর বৌদি চমৎকার পড়া বোঝাতে পারেন। কত সময় কত দুর্বোধ্য বিষয় একেবারে প্রাঞ্জল করে তারা বুঝিয়ে দিয়েছেন দীপুকে, আরও কতজনকে। ওদের বুঝিয়ে দেবার ফলে দীপু কত সময় তুষারের ছেলের চেয়ে পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। তুষার তো ঈর্ষান্বিত হয়নি, বরং গর্ববোধ করেছে। বন্ধুদেরও তো সাহায্য করতো তুষার। স্মৃতিকণা যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তখন তো স্মৃতিকণার চেয়েও তুষার বেশি খুশি হয়েছিল। তাহলে তুষার আজ নিজের সন্তানের বিচ্ছেদ বেদনা ভুলে পরের ছেলেদের আপন করে নিতে পারবে না কেন? সজল ফোনের ডাটা চালু করলেন, দেখলেন সঙ্গে সঙ্গে মেসেজ ঢুকলো মেসেঞ্জারে। অঙ্কিতা লিখেছে, তোমার ফ্রেন্ড লিস্টে স্মৃতিকণা ম্যাডামের উপস্থিতি দেখলাম। ওই ভদ্রমহিলাকে কাল ঘুম থেকে উঠেই তুমি ব্লক করবে, নয়তো আই এম সরি টু সে বন্ধু, আমাকেই শেষ পর্যন্ত ব্লক করতে হবে। সজল মাথায় হাত দিলেন, হে ভগবান, যা ভেবেছিলাম তাই হলো। অঙ্কিতাই স্মৃতিকণার মেয়ে, সেটাই তো স্বাভাবিক। অঙ্কিতাকে চুলে বড় করে লম্বা 2 বিনুনি বিঁধে শাড়ি আর কপালে ছোট্ট টিপ পরিয়ে দিলে তো অবিকল স্মৃতিকণারই মতো দেখাবে। কিন্তু এটা কি হলো, কেন হলো? বাড়ির পোষ্য থেকে শুরু করে রাস্তার পথশিশুদের পর্যন্ত যে মেয়েটা আপন করে নিতে পারত,
সে আজ তার নিজের মেয়ের কাছে এতটা ব্রাত্য হয়ে গেল কি করে? সজল দেখলো অঙ্কিতা বর্তমানে অনলাইন নেই। সজল টাইপ করলো, শোনো বন্ধু, যদি সত্যি আমাকে মন থেকে ভালোবেসে থাকো, যদি আমি সেটা প্রত্যাশা করি না, কারণ এই নেট দুনিয়ায় সবাই পাকা অভিনেতা বা অথবা অভিনেত্রী। তবু বলছি, যদি তোমার মনের কোণে এতটুকু জায়গা থাকে আমার জন্য, তাহলে পুরনো সব কথা ভুলে কাছে এসে না হোক দূর থেকেই তুমি স্মৃতিকণাকে সম্মান করবে। তুমি নিজে তোমার মাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আর সেটা যদি না পারো তাহলে আমি নিজেই তোমাকে ব্লক করব। নিজের মাকে ঘৃণা করে অবজ্ঞা করে যে মেয়ে তার মায়ের মনে কষ্ট দেয়, এমন কোনো বন্ধু চাই না আমার। জাস্ট 24 ঘন্টা সময় আমি তোমাকে দিলাম। চোখ বন্ধ করে আবার একটা স্বপ্ন দেখতে ইচ্ছে করলো সজলের। স্মৃতিকণার ফটো জলজল করছে অঙ্কিতার ফেসবুক প্রোফাইলের কভার ফটোতে। কি গো, বেরোচ্ছ নাকি? ঘুম জড়ানো চোখে প্রশ্ন করলো সুমেধা। একবার কেয়া দিদির খোঁজ নিও তো। আচ্ছা বলেই একটু ইতস্তত করে সজল বলল, আজ কেয়াকে স্বপ্নে দেখেছি জানো। এক মাথা সিঁদুর পরে স্বামী গর্বে গর্বিত হয়ে উদ্ভাসিত মুখে কেয়া দাঁড়িয়ে আছে। তুমি তো সারা জীবন স্বপ্ন দেখেই কাটিয়ে দিলে, আমাকেও তো স্বপ্ন দেখিয়েছিলে তুমি। ঠিক একদিন তুমি নাকি গানের স্কুল খুলে দেবে আমাকে। দেবো তো, তুমি দেখো ঠিক একদিন। চুপ করো তো, বুড়ো হয়ে ভীমরতি ধরেছে। সুমেধা মুখ ঝামটা দিয়ে উঠল। ঠিক একদিন উনি নাকি গানের স্কুল খুলে দেবেন আমায়। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। উনি নাকি এখন আমায় গানের স্কুল খুলে দেবেন। তোমার অবস্থা কীরকম জানো তো? স্বপ্নে বসে পোলাও রান্না করো তুমি। বুদ্ধদেব গুহর লেখা অববাহিকা উপন্যাসে পড়েছি, শান্তিনিকেতনের সৈয়দ সাহেব বলেছিলেন স্বপ্নে যদি পোলাও রান্না করবে তাহলে ইচ্ছে মতো ঘি ঢালতে আর অসুবিধের কি আছে, যত সব। বলেই আবার পাশ ফিরে শুলেন সুমেধা। আর সজল কোনো উত্তর না দিয়ে বিছানা ছাড়লেন। মনে মনে বললেন, কথায় নয় কাজেই সব কিছু প্রমাণ করতে হবে। সজল আজ ফোন নিয়ে বেরোননি, ইচ্ছে করেই। পার্কের একটা বেঞ্চে বসে সজল সূর্যোদয় দেখছেন আর ভাবছেন কিভাবে সবাইকে বিশ্ব চরাচরের এই আনন্দযজ্ঞে সামিল করবেন, যেখান থেকে তারই ঘনিষ্ঠজনেরা আপনজনেরা বিচ্যুত হয়ে পড়েছে। সজলের ঘোর কাটল একটি উদ্বিগ্ন মহিলা কণ্ঠে দ্বিধাগ্রস্ত আহ্বানে। সজলদা শুনছেন? সজল একটু সরে এসে বলল, ও কেয়া, বসো এখানে। কেয়া বলল, তারপর শাড়ির আঁচল গায়ে টেনে চোখে চাপা দিল। সজল বলল, আমি শুনেছি সব, মনে মনে একটা ব্যবস্থাও ঠিক করে ফেলেছি। কেয়া যেন সমুদ্রের ঢেউয়ের ভেতর একটা ডিঙি নৌকা দেখতে পেল। বলল, কি ঠিক করেছেন দাদা? আমার এক বন্ধু বড্ড একা, তার দেখাশোনা করার দায়িত্ব যদি দিই তোমায়, পারবে তো কেয়া? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না দাদা, নিশ্চয়ই পারবো। কথা বলেছেন দাদা আপনার সেই বন্ধুর সাথে? কোথায় থাকেন তিনি? আমার বয়সের কথা তাকে বলেছেন? এখন তো বুড়ি মানেই অকেজো, সমাজে বাতিল হয়ে যাওয়া জীব। তিনি রাজি হবেন তো? রাজি হবে না মানে? বেটাকে কান ধরে রাজি করাবো। তুমি আমাকে 2 দিন সময় দাও। সজলের মনে হলো এই চৈত্র মাসের মাঝামাঝি আকাশের গনগনে সূর্যটার মতোই তিনি আজ উদ্দীপিত হয়ে উঠেছেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে শীত পড়েছে জব্বর। শান্তিনিকেতনে পৌষ মেলায় বেড়াতে এসেছেন সজল, তার স্ত্রী আর বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে। মাসখানেকে ছুটি নিয়ে লন্ডন থেকে অঙ্কিতাও এসেছে, বসে আছে তার মায়ের পাশে। এটা অবশ্য সত্যি সজলের কাছে প্রত্যাশার অতিরিক্ত। সজলের দাবি মেনে নিয়ে অঙ্কিতা যদি মেনে নেয় তার মাকে, সেটা অবশ্যই বাংলা উপন্যাসের দুর্বল প্লটের মতোই লাগে। কিন্তু সজলের আজ নিজেকে সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ বলেই মনে হচ্ছে। কোপাই নদীর তীরে বসে তারা আজ প্রকৃত অর্থেই ভীষণ খুশি। সুমেধা গান গাইছেন, প্রতিদিন আমি হে জীবন স্বামী। গানের স্কুলে বসে এখন তবলা বাজায় সুমেধা। ক্যালিফোর্নিয়া বসে ভিডিও কলে শাশুড়িকে তবলা বাজাতে দেখে কত্থক নাচে নীলাঞ্জনা। সংসারের কাজের চাপে যাদের এতদিন সুরের সাধনা করার সময় হয়নি, তারাও আসেনি গানের স্কুলে সূর্যাস্তের পর। নির্মল আনন্দে আর এক ঝলক ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নেন গানের সুরে। তুষার আর তার স্ত্রী একবার আক্ষেপ করল, জানেন দাদা, ছেলেপুলেদের পড়াটা পিছিয়ে গেল, ফিরে গিয়ে বেশি করে পড়িয়ে মেকআপ দিতে হবে। সজল বলল, অবশ্যই, দায়িত্ব যখন নিয়েছো তখন তো সঠিকভাবে পালন করতে হবে বই কি। আহ,
এই লোকটাকে নিয়ে না সত্যি পেরে ওঠা যায় না। রঞ্জিতের গায়ে শালটা ঠিকঠাকভাবে জড়িয়ে দিতে দিতে কেয়া বলল, গায়ে ঠিক করে শালটা জড়িয়ে রাখতেও পারো না তুমি? মাথা দিয়ে টেনে জড়াও বলছি, ঠান্ডা লেগে গেলে কে কষ্ট ভোগ করবে শুনি? তুমি না আমি। সুব্রত টিপ্পনি কাটল, কড়া শাসনে রাখার জন্যই তো সজল আপনাকেও অবাধ্য শিশুটির অভিভাবক নিযুক্ত করেছে। নরম সূর্যের আলো পড়েছে কেয়ার চোখে, কপালে বড় সিঁদুরের টিপ কেয়ার বয়সকে তুচ্ছ করে স্বর্গরূপে ঘোষণা করেছে যে কেয়া নববধূ। জীবনের এই শেষবেলায় তারা যেন প্রত্যেকেই যৌব রাজ্যে নতুনভাবে পা রেখেছেন। ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন তারা সবাই মিলে। সেখানে প্রত্যেকে তাদের না বলা কথা অদৃশ্য চোরাবালির তলায় চাপা পড়ে থাকা সমস্ত গুণ মেলে ধরেন জনসমক্ষে। গ্রুপটির সদস্য সংখ্যা এই কয়েক মাসের মধ্যে 50,000 অতিক্রম করেছে। কেয়ার আবদারে এবং সজল আর তার বন্ধুদের সর্বসম্মতিক্রমে গ্রুপটির নাম রাখা হয়েছে নতুন সূর্যোদয়। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।